সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত জানাই কথকের জার্নালে। আজ আমরা একটি ভিন্নতর বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। মূলত শিক্ষার্থী বন্ধুবান্ধব যারা চাকুরির পরীক্ষা দিতে যাচ্ছেন, পিএসসি থেকে শুরু করে পাবলিক সার্ভিস কমিশনের অসংখ্য চাকরির পরীক্ষায় তারা প্রতিনিয়ত বাংলা বিষয়টিকে ফেস করছেন। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে তাদের প্রশ্ন করা হয়। এই বাংলা নিয়ে ভাইভায় যাওয়ার আগে তারা এক প্রকার ভয়ের মধ্যে থাকেন, ভীতির মধ্যে থাকেন, দ্বিধার মধ্যে থাকেন। আসলে এ বিষয়টি নিয়ে এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে আমরা যেহেতু এই ভূখণ্ডে জন্মগ্রহণ করেছি, এই ভূখণ্ডে আমাদের বসবাস, বাংলা ভাষায় আমরা কথা বলি, বাংলা ভাষার জন্য জীবন দিয়েছি। ফলত আমাদের এই ছোট্ট ভূখণ্ডে যে কোনো জায়গায় চাকরির পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য সংক্রান্ত প্রশ্ন থাকবে, এটি স্বাভাবিক। এখন বিষয়টা হচ্ছে আমরা কি করে এই বৈতরণী পার হব, কীভাবে পার করব। সে কারণে কথকের জার্নাল তার নির্দিষ্ট সীমারেখার বাহিরে, শিডিউলের বাহিরে এই পর্বটি তৈরি করছে। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে যে সকল চাকরির ভাইবা হয়, দুই ধরনের ভাইবা হয়। একটি হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, একাডেমিক পর্যায়ে, যেখানে বাংলা ভাষা নিয়ে জিজ্ঞাসা তৈরি হয়, বাংলা ভাষা নিয়ে ভাইবা নেওয়া হয়। সেই ভাইবাগুলো থেকে চাকরির ভাইবাটি কিন্তু আলাদা। কোন ক্ষেত্রে আলাদা? বিভাগ পর্যায়ে, একাডেমিক পর্যায়ে বাংলা ভাষা নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে যে সকল প্রশ্ন পর্ব থাকে, সেগুলো চাকরির ভাইবা থেকে অপেক্ষাকৃত কঠিন। অন্যদিকে চাকরির বাংলার ভাইবা বিষয়গুলো অপেক্ষাকৃত সহজ। তারপরও কেন আমাদের চাকরির ভাইবায় বাংলা ভাষার সাহিত্যের প্রসঙ্গ আসলে আমরা ভড়কে যাই, ভয় পাই? এটার একটি নানামাত্রিক সোশিও ইকোনমিক ডিসকোর্স থাকে। সেটি হচ্ছে যখন কিনা আমরা দেখছি আমাদের রুটি রুজির বিষয়, চাকরি প্রাপ্তির বিষয়টি আমাদের এই ভাইবার সঙ্গে জড়িত, তখন আমরা একটু ভয় পাই। আসলে ভয় পাওয়ার কিছু কারণ নেই। আপনাকে একটি দীর্ঘদিনের প্রস্তুতি নেওয়া দরকার। সেটি হচ্ছে নিজেকে ফাঁকি দিয়ে কোনোভাবে যদি আপনি ভাইভায় উপনীত হতে যান, তাহলে সেখানে আপনার ভেতরকার অন্তঃসার শূন্য বাস্তবতা যদি সে বোর্ডের সামনে উপনীত হয়, তাহলে আপনি যত ভালো ভাইবা দেন না কেন, মুখস্থ বিদ্যা নিয়ে জাহির হন না কেন, জাহির করুন না কেন, আপনি কিন্তু একটি বিড়ম্বনার মধ্যে পড়বেন। তাহলে সেটির বিষয় কি? সেই বিষয়টি নিয়ে বলছি। সফলতার কোনো শর্টকাট ওয়ে নেই। আজকে আমরা একাডেমিক পর্যায়ে যারা বিষয়ভিত্তিক ভাইবা ফেস করবেন তাদের নিয়ে কথা বলছি। আমাদের একটি বাংলা ভাষা ও সাহিত্যের উপর যে সিলেবাসটি বাংলাদেশে রয়েছে, তার সম্পর্কে একটি পরিচ্ছন্ন ধারণা থাকা দরকার। পরিচ্ছন্ন ধারণাটা কীরকম? আপনারা যে বিষয়গুলো জানেন সেই বিষয়গুলো নিয়েই আমি কথা বলছি। সেটি হচ্ছে বাংলা সাহিত্যের যে পর্বান্তরগুলো রয়েছে, যুগবিভাগ রয়েছে, সেই যুগবিভাগ সম্পর্কে একটি পরিচ্ছন্ন ধারণা থাকা দরকার। আমরা জানেন, আমরা বাংলা সাহিত্যের যুগবিভাগ তিনটি ভাগে বিভক্ত: প্রাচীন, মধ্য, আধুনিক যুগ। এই যে প্রাচীন, মধ্য, আধুনিক যুগ, আপনাদের একটু বলে রাখি, আজকে আমরা কোনো উত্তরের বিষয়ে যাচ্ছি না। আজকে শুধু দিক নির্দেশনা এবং প্রশ্নের ধরন, প্রশ্নের আঙ্গিক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ফলে আমি প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থিত করব, কিন্তু উত্তর দিব না। আমাদের সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা এই বিষয়টিকে আলাদা রেখেছি পরের কোনো অংশের জন্য। আজকে শুধু বিষয়ভিত্তিক প্রশ্নগুলো, এরিয়াগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যা হোক, যা বলছিলাম, আমাদের বাংলা সাহিত্যের যুগবিভাগ আমরা দেখি, সেটি হচ্ছে কি প্রাচীন, মধ্য, আধুনিক যুগ। প্রাচীন যুগের নিদর্শন, মধ্যযুগের নিদর্শন, আধুনিক যুগের নিদর্শন। আধুনিক যুগের নিদর্শনে বলতে সেখানে বাংলা গদ্য আছে। তো এই যে পর্বান্তরগুলো রয়েছে, প্রাচীন যুগের নিদর্শন চর্যাপদ, মধ্যযুগের আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্যগুলো রয়েছে, এই সব বিষয় সম্পর্কে আপনাদের একটু পরিচ্ছন্ন ধারণা রাখতে হবে। প্রাসঙ্গিক বিষয় চর্যাপদ থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, বাংলা ভাষায় রচিত, কিন্তু সেখানে সান্ধ্য ভাষা বলা আছে। কেন বলা হচ্ছে? চর্যাপদের আবিষ্কার, সময়কাল, কবিগণের মধ্যে বাংলা ভাষাভাষী কবিগণ আছেন কিনা, তাদের পরিচয়,
কে কোন পদ রচনা করেছেন, কতটি পদ রচনা করেছেন, পদগুলোর বিষয় কি, এবং এবং আমাদের যে চর্যাপদের জীবনাচরণ, ভাষাতাত্ত্বিক দিকের পাশাপাশি বিষয় বৈভবের বিষয়গুলো আপনাদের নজরে রাখতে হবে। এবং সবচেয়ে বড় কথা খেয়াল করবেন, আপনারা যখন প্রস্তুতি নেবেন যে কোনো বিষয়, সেটি রিটেন হোক কিংবা ভাইবা হোক, যে কোনো বিষয় প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে দুটো বিষয়ের ক্ষেত্রে আপনাদের মনোযোগী হওয়া দরকার। আবশ্যিকভাবে দুটো বিষয়ের প্রতি আপনাদের সতর্ক হওয়া দরকার। সেটি হচ্ছে সেই সময়কাল, যে সময় এই সাহিত্যটি রচিত হচ্ছিল, সেই সময়কালের সোশিও ইকোনমিক যে ইতিহাস, সেই সোশিও ইকোনমিক ইতিহাস সম্পর্কে আপনাদের একটু জ্ঞাত থাকতে হবে। যেমন চর্যাপদের সময়কাল আমরা ধরছি 750 থেকে আমাদের 1100-1200 শতক পর্যন্ত। এই সময়ের মধ্যে ভারতবর্ষের, বাংলাদেশের যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ইতিহাস আছে, এ সম্পর্কে আপনাদের একটু পরিচ্ছন্ন ধারণা দরকার। অর্থাৎ সাহিত্য নিছক সাহিত্য নয়, ইতিহাসের পথ ধরে সাহিত্যের একটি পরম্পরা তৈরি হয়। আপনাদের কিন্তু ইতিহাসের বিষয়টি সম্পর্কেও একটু ওয়াকিবহাল থাকতে হবে। চর্যাপদ নিয়ে যখন আলোচনা করব, সে সময় আমাদের প্রসঙ্গক্রমেই চর্যাকারগণ যে সময়ে তারা অবস্থান করছেন, সে সময় রাজনৈতিক বাস্তবতা কী ছিল, অর্থনৈতিক বাস্তবতা কী ছিল, কোন শাসকগণ শাসন করছিলেন, এ বিষয় নিয়ে পরবর্তীকালে একটি উপন্যাস আছে, প্রদর্শে প্রাকৃতজন। সেই সময় নিয়ে, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। বা আমাদের এই সময়কাল, আমরা 1201 থেকে 4-এর মধ্যে, এই সময়ের মধ্যে মুসলিমদের আগমন ঘটছে, রাষ্ট্রীয়ভাবে তারা ক্ষমতা দখল করছেন, সে সময় রাজনৈতিক বাস্তবতাকে, এই পুরো বিষয়টি, এই সময়ের মধ্যে যে সাহিত্যগুলো চর্চিত হয়েছে, এর পাশাপাশি ইতিহাস এবং সাহিত্য কিভাবে হাত ধরাধরি করে চলছে, এই বিষয়ের সম্পর্কে আপনাদের পরিচ্ছন্ন ধারণা থাকতে হবে। তেমনিভাবে আমাদের মধ্যযুগের সাহিত্য, যেমন মঙ্গল কাব্য নিয়ে যদি আমরা কথা বলি, মঙ্গল কাব্যগুলো রচিত হচ্ছিল মানুষের দেবদেবীর আরাধনা নিয়ে। মঙ্গল কাব্য কাকে বলে, সেই সময়ের বাস্তবতা, কারা রচনা করছেন, আমাদের মঙ্গল কাব্যগুলোর অর্থনৈতিক, সাংস্কৃতিক বিষয়গুলো কি, কেন সেভাবে ওইভাবে ওই সময় সাহিত্যগুলো ওই কেন্দ্রিক বাস্তবতা নিয়ে রচিত হচ্ছিল, সেখানে আমরা দেবদেবীর প্রাধান্য দেখছি, রাজা বাদশাদের প্রাধান্য দেখছি। এর পাশাপাশি অতি সংগোপনে মানুষের, সাধারণ মানুষের, প্রান্তবর্গীয় মানুষের জীবন কিভাবে উঠে এসছে, এই বিষয় সম্পর্কে কিন্তু পরিচ্ছন্ন ধারণা রাখতে হবে। কেন ধারণা রাখতে হবে? আমি যখন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, সেখানে প্রসঙ্গক্রমে এই বিষয়গুলো আসবে। আমরা ধারাবাহিকভাবে সেই বিষয়ে আসছি। পরবর্তীকালে আপনাদের অবতারণা করছে আধুনিক যুগ নিয়ে, যুগে সাহিত্যের এই তিনটি ফ্রেম খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক সাহিত্য, আধুনিক যুগ বিশাল একটি ক্যানভাসের মধ্যে অবস্থান করছে। কারণ এই সময় মূলত আমাদের যতটা সাহিত্য চর্চা হচ্ছে, গদ্য রচিত হচ্ছে, তার চেয়েও বেশি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকাল আমাদের এই বাস্তবতার মধ্যে আমরা দেখছি। ফলত আপনাদের আধুনিক যুগের প্রস্তুতি যখন নেবেন, সেখানে ব্রিটিশদের শাসনকালে কি রচিত হচ্ছে, কি চর্চিত হচ্ছে, সেখানে রাজনৈতিক বাস্তবতার পাশাপাশি আধুনিক মধ্যবিত্তের নাগরিক যে জীবন ভারতবর্ষে গড়ে উঠছে, তাদের গদ্য ভাবনা, তাদের গদ্য, তাদের চর্চা, তাদের সৃষ্টিকর্ম, এই বিষয়গুলো একটু পরিচ্ছন্ন ধারণা রাখতে হবে। এখন আসুন, আমাদের বাংলা গদ্যের বিকাশে দারুণভাবে প্রভাব বিস্তার করেছে ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে এবং 1801 সালে তার বাংলা বিভাগ। উইলিয়াম কেরি নেতৃত্বে যারা গদ্য রচনা করছেন, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে অসংখ্য ব্যক্তিবর্গ আছে, তাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবন, তাদের পড়াশোনা, তাদের রচনা, তাদের সৃষ্টিকর্ম, এই সম্পর্কে ধারণা থাকতে হবে। এরপর সেখান থেকে শুরু করে, আধুনিক যুগের সেখান থেকে শুরু করে আপনি যেদিন ভাইভায় প্রবেশ করতে যাচ্ছেন, সেই দিনটি পর্যন্ত আপনার হচ্ছে আধুনিক যুগের প্রস্তুতিটি সেই দিন পর্যন্ত। ফলে আমাদের বাংলা সাহিত্যের ভাইবার কোনো শেষ দিকের, আধুনিক যুগের দিনক্ষণের কোনো শেষ নেই। কেন এই কথাটি বললাম? আপনার যারা ভাইবা নিতে যাচ্ছেন, তিনি মনে করুন গাড়িতে করে যাচ্ছেন, সেখানে পত্রিকায় তার হাতে একটি জাতীয় দৈনিক পত্রিকা আছে, সেখানে তিনি দেখলেন যে সমসাময়িক একজন বিখ্যাত কবির জন্মদিন, কিংবা বিখ্যাত কবির মৃত্যু দিবস, কিংবা বিখ্যাত কবির একটি লেখা তিনি পড়ে গেলেন। তো ভাইবা বোর্ডে গিয়েই তিনি কিন্তু চেষ্টা করবেন এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে আপনাকে প্রশ্ন করতে। ফলে আপনাকে আধুনিক যুগের সাহিত্যের, প্রাচীন মধ্যযুগের সাহিত্যের যেহেতু নির্দিষ্ট দিনক্ষণ আছে, আধুনিক যুগের সাহিত্যের নির্দিষ্ট দিনক্ষণ কিন্তু নেই।
ফলে আপনাদের একদম শেষ মুহূর্ত পর্যন্ত আপ টু ডেট থাকতে হবে। এখন আমাদের তো একটি প্রবেশ মুখ দরকার, ভাইবার একটি প্রবেশ মুখ দরকার। কিভাবে আসলে ভাইবাটি শুরু হয়? আমার বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ যারা ভাইবা নিয়েছেন তাদের সঙ্গে কথোপকথনের সূত্রে জেনেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার যারা রুমমেট বিসিএস ক্যাডার হয়েছেন তাদের অভিজ্ঞতার নিরিখে বলছি, এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা ইতিমধ্যেই ভাইবা ফেস করেছেন এবং বিসিএস ক্যাডার হয়েছেন তাদের সঙ্গে কথোপকথনের সূত্রে যে অভিজ্ঞতা আমার হয়েছে তারই প্রেক্ষিতে বলছি, ভাইবা প্রবেশের ক্ষেত্রে আপনাদের কিছু পরিবেশের মুখোমুখি হতে হবে। সেখানে এক্সপার্ট থাকবেন একজন, অন্যান্য সদস্যবৃন্দ থাকবেন, তারা বাংলা ডিসিপ্লিনের হতে পারে, বাংলা ডিসিপ্লিনের বাহিরেও হতে পারে। এখন প্রশ্নটি আপনাকে শুরুই হয় এভাবে, আপনি কেমন আছেন, আপনার বাড়ি কোথায়, কোন বিশ্ববিদ্যালয় থেকে আপনি পড়াশোনা করেছেন। এই যে চিত্রদ্রাবী আপনাদের বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শুরু করে আপনার এলাকাভিত্তিক পর্যায়ে দিয়েই প্রশ্ন শুরু হয়। এখন ধরুন আপনার বাড়ি রংপুরে হতে পারে, আপনি বললেন বাড়ি রংপুর আসলেই রোকেয়া সাকাত হোসেন সম্পর্কে ডিটেলস প্রশ্নর মুখোমুখি আপনি পড়তে পারেন। বরিশাল বললে কবি জীবনানন্দ দাশ, কপোতাক্ষ নদের প্রসঙ্গ যশোর আসলে মাইকেল মধুসূদন দত্ত। অর্থাৎ আপনার নিজ এলাকার যে সকল কবি, সাহিত্যিক কিংবা বিখ্যাত ব্যক্তিবর্গ আছেন তাদের সম্পর্কে কিন্তু আপনি খুব আপ টু ডেট থাকবেন। এভাবে কিন্তু আপনার প্রবেশ মুখ হচ্ছে, আপনার ভাইবায় প্রশ্নগুলো আপনি ফেস করতে যাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে আপনি কোন প্রতিষ্ঠান থেকে আপনি পড়াশোনা করেছেন। যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের অসংখ্য গুণী মানুষ আছেন, তাদের সম্পর্কে প্রশ্ন হতে পারে। অধ্যাপক মুনির চৌধুরী, আব্দুল হাই থেকে শুরু করে আহমদ শরীফ থেকে শুরু করে আমাদের স্যার যারা আছেন, বাংলা ভাষা ও সাহিত্যে যারা অবদান রেখেছেন তাদের সম্পর্কে প্রশ্ন হতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে আমাদের শওকত আলী থেকে শুরু করে আখতারুজ্জামান ইলিয়াস থেকে শুরু করে আব্দুল মান্নান সৈয়দ থেকে শুরু করে অসংখ্য গুণী ব্যক্তিগণ এখানে শিক্ষকতা করে গিয়েছেন। তাদের সৃষ্টিকর্ম, তাদের জীবনের ইতিহাস, তাদের সাংগঠনিক পরিচয় থাকলে সব কিছু সম্পর্কে আপনাদের একটু ওয়াকিবহাল থাকতে হবে। আমি আজকের এই আলোচনায় এই মুহূর্তে প্রশ্ন ধরন কীরকম হতে পারে তিনটি বিষয়কে আমরা সামনে রেখেছি। সেটি হচ্ছে, একটি গল্পকে নির্বাচন করেছি, একটি উপন্যাসকে নির্বাচন করেছি, একটি কবিতাকে নির্বাচন করেছি। কিভাবে প্রশ্ন হতে পারে আমরা আগেই বলে নিলাম। প্রশ্নের সূচনাংশ যে কোনোভাবেই হতে পারে। ওখানে বোর্ডের একজন থাকবেন, বাংলা এক্সপার্ট থাকবেন, অন্যান্য সদস্যবৃন্দ থাকবেন যারা বাংলা ডিসিপ্লিনের হতে পারেন, বাহিরেও হতে পারেন। যেমন ধরুন রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পটি কোনো প্রসঙ্গক্রমে আপনার সামনে এসে গেল, বোর্ডে এসে গেল। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্প থেকে কী রকম প্রশ্ন হতে পারে খেয়াল করবেন। প্রত্যেকটি টেক্সট থেকে, চরিত্রায়ন থেকে দারুণ কিছু প্রশ্ন হতে পারে। প্রথমেই প্রশ্ন করে পোস্টমাস্টার চরিত্রটির নাম কি। এখানে পোস্টমাস্টার চরিত্রটির কোনো নাম নেই, বরং সে একটি সময়ের প্রতিনিধিত্বকারী চরিত্র। ঔপনিবেশিক বাস্তবতায় কলকাতা কেন্দ্রিক যে নব্যশিক্ষিত সমাজ তৈরি হচ্ছিল তাদেরই প্রতিনিধিত্ব করছে এই পোস্টমাস্টার চরিত্রটি। অন্যদিকে আছে রতন চরিত্রটি। আমাদের পোস্টমাস্টার গল্পটিকে এই কারণেই আলোচনায় এখানে নিয়ে আসলাম, এই পোস্টমাস্টার গল্প থেকে আপনাকে অসংখ্য প্রশ্ন করার সুযোগ আছে। আপনার পঠন পাঠন, আপনার চিন্তা, আপনার মূল্যায়নের ধীশক্তি কীরকম সেটা এখান থেকে কিন্তু পরীক্ষকগণ বুঝে নিতে পারবেন। আমরা যখন কিনা পোস্টমাস্টার চরিত্রটিকে ব্যবচ্ছেদ করব, পোস্টমর্টম করব, তখন কিন্তু আমাদের ঔপনিবেশিক সময়ের শিক্ষা, ইতিহাস এই সম্পর্কে আপনার জানাশোনা কতটুকু সে সম্পর্কে কিন্তু পরীক্ষকগণ আপনাকে যাচাই করার সুযোগ পাবেন। আমাদের ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা জানি, সেখানে মেকলে যে শিক্ষানীতি তৈরি করেছিলেন তারই একটি প্রতিনিধিত্ব চরিত্র হচ্ছে পোস্টমাস্টার চরিত্রটি, যে কিনা উলাপুর গ্রামে পোস্টমাস্টার হিসেবে এসেছে, কিন্তু এখানে তার মন বসে না। কেন কলকাতার এই নব্যশিক্ষিত ছেলেটির মন বসছে না সে সম্পর্কে ডিটেইলস আপনাকে জানতে হবে। এই যে সূত্রটি ধরিয়ে দিলাম, মেকলের শিক্ষানীতি, ঔপনিবেশিক বাস্তবতা, ঔপনিবেশিক সময় শিক্ষা ব্যবস্থা যে মধ্যবিত্ত শ্রেণী তৈরি করছে,
এই মধ্যবিত্ত শ্রেণীর চিন্তা, রুচি, তাদের ভাবাবেগ, প্রাপ্তি অপ্রাপ্তির দোলাচল প্রবৃত্তি কীভাবে এই চরিত্রটির উপর ভর করছে সেই সম্পর্কে আপনাদেরকে জানাতে হবে। অন্যদিকে এখানে রতন চরিত্রটির সঙ্গে পোস্টমাস্টার চরিত্রটির যে হার্দিক সম্পর্ক, এখন আপনাকে যদি কখনো খুঁটিয়ে প্রশ্ন করতে চান, তারা পরীক্ষককে আপনারা দোষ দিতে পারবেন না, তারা আপনাকে যাচাই করতে চান। এই পোস্টমাস্টার গল্পটির মধ্যে যেখানে পোস্টমাস্টার এর পোস্ট অফিস সেটি কারা তৈরি করছেন, সেখানে প্রসঙ্গক্রমে নীলকুঠির বাস্তবতা চলে আসবে। নীলকুঠির সম্পর্কে আপনাকে বলতে হবে, নীলচাষ কৃষি সম্পর্কে বলতে হবে, সেখানে দৃশ্যায়নের পদ্ধতি বলতে হবে, রতন কিভাবে পোস্টমাস্টারের সঙ্গে কথা বলছে, সংলাপগুলো কি, রতন তোকে একটু একটু করে আমি পড়তে শেখাবো। এই যে সংলাপ থেকে শুরু করে, চরিত্র থেকে শুরু করে, চরিত্রগুলোর চিত্রায়ন থেকে শুরু করে, আমাদের গল্পটির ক্যানভাস থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলোকে দারুণভাবে খুঁটিনাটি সম্পর্কে আপনাকে জানতে হবে। প্রসঙ্গক্রমে বিখ্যাত ব্যক্তিবর্গের সৃষ্টিকর্ম থেকে কিছু সংলাপ বাংলা সাহিত্যে বিখ্যাত হয়ে যায়। পোস্টমাস্টার গল্পটির মধ্যে কে আছে, তেমনই আছে। পোস্টমাস্টার যখন বিদায় নিয়ে চলে যাচ্ছিল, ভাসমান পথিকের হৃদয়ে একটি তত্ত্বের উদয় হইল, পৃথিবীতে কে কাহার। এরকম কিছু প্রশ্ন আপনাদের সামনে, এই সংলাপগুলো, উদ্ধৃতিগুলো আপনাদেরকে প্রসঙ্গক্রমে বলতে হতে পারে। এই কোট আনকোট এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি গল্প সুরবালা আমার কে না হইতে পারিত, এই সুরবালা চরিত্রটি বাংলা ছোট গল্পের রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের, সেটি আমি এই আলোচনায় বলছি না, আপনারা জেনে নেবেন। এই কেন উত্তরগুলো বলছি না, এর কারণ হচ্ছে আপনাদেরকে প্রশ্নগুলো সামনে রেখে উস্কিয়ে দেয়া। কারণ একটি প্রশ্নের তালাশের ভিতর দিয়ে অসংখ্য প্রশ্ন, অসংখ্য বৈশিষ্ট্য, অসংখ্য বিষয় বৈভব জেনে নেওয়ার আপনাদের সুযোগ আছে। ফলে এই বিষয়গুলো বলছি না। বড় প্রেম শুধু কাছে টানে না, দূরেও ঠেলে দেয়। কার কথা, কোন উপন্যাসের মধ্যে আছে, কোন প্রেক্ষিতে বলা হচ্ছে, এই ইথারিক প্রেম, ইটার্নাল লাভ, এটি শরৎচন্দ্র কিভাবে দেখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে দেখছেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের কিন্তু আপ টু ডেট থাকতে হবে। অর্থাৎ দীর্ঘদিনের পঠন পাঠনের ভিতর দিয়ে আপনার সাহিত্য বোধের জায়গাটি কিন্তু সেখানে প্রমাণের একটি সুযোগ হতে পারে। আমি একটি গল্প নিয়ে বা কিছু প্রশ্ন আপনাদের সামনে রাখলাম। একটি উপন্যাস, যেমন ধরুন একটি উপন্যাস, আমরা লাল সালু উপন্যাসটি ধরতে পারি, কিংবা নীলদর্পণ নাটকটি আমরা ধরতে পারি। লাল সালু উপন্যাসটির আলোচনার প্রেক্ষিতে আমরা বলি, লাল সালু উপন্যাসটি কে লিখেছেন? সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহর প্রসঙ্গে বাংলা ভাষা ও সাহিত্যে একটি কথা, বাংলাদেশের সাহিত্যে সৈয়দ ওয়ালিউল্লাহর ভূমিকা দুর্দান্ত এবং অনস্বীকার্য। তিনি বাংলা সাহিত্যে লাল সালু উপন্যাসের খুঁটিনাটিতে যাওয়ার আগে একটি কথা প্রসঙ্গক্রমে বলে রাখি, আমাদের মডার্নিজম, আধুনিক সাহিত্য, পোস্ট মডার্নিজম, উত্তর আধুনিক যেখানে বলি, বাংলা সাহিত্যে সৈয়দ ওয়ালিউল্লাহদের হাত ধরেই শেষ পর্যন্ত শহীদুল জহির পর্যন্ত যে সকল তত্ত্বের উদয় হয়েছে এ সম্পর্কে কিন্তু ওয়াকিবহাল আপনাদের থাকতে হবে। সৈয়দ ওয়ালিউল্লাহ নিয়ে যখন আপনারা কথা বলবেন, তখন অস্তিত্ববাদী দর্শন, পরাবাস্তববাদী দর্শন, এই বিষয়গুলো কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহর হাত ধরে বাংলা সাহিত্যে প্রবেশ করেছে। লাল সালু উপন্যাসের মধ্যে এই অস্তিত্ববাদী দর্শনটি দারুণভাবে আছে। কিভাবে আছে এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আমাদের চাঁদের অমাবস্যার মধ্যে পরাবাস্তববাদী দর্শনগুলো কিভাবে সৈয়দ ওয়ালিউল্লাহ ব্যবহার করেছেন, কোন সাহিত্য, আমেরিকান সাহিত্য না ল্যাটিন আমেরিকান সাহিত্য, ইউরোপের কোন সাহিত্য থেকে এই বিষয়গুলো এসছে, এই সম্পর্কে কিন্তু আপনাদের জ্ঞাত থাকতে হবে। তো আমরা যাই একটি উপন্যাস থেকে কিভাবে ডিসেকশন করা যায়, বিষয়গুলো ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আপনাকে প্রশ্ন করতে হবে। একটি বিশাল প্রস্তুতি, মানসিক প্রস্তুতি আপনার দরকার। লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র আব্দুল মজিদ। আব্দুল মজিদের প্রসঙ্গ আসার সঙ্গে সঙ্গেই আপনাকে কিন্তু প্রশ্ন করতে পারে যে আব্দুল মজিদ কত আগে সৈয়দ ওয়ালিউল্লাহ এটা লিখেছেন, সেই আব্দুল মজিদের পরিচয় কি আপনার আশেপাশে আছে? এবং এই প্রশ্ন করার পরেই আপনার দিকে সরাসরি পরীক্ষকগণ সকলে তাকিয়ে থাকবেন। তারা দেখতে চান বর্তমান সমাজ বাস্তবতা আপনি আব্দুল মজিদদের চিহ্নিত করতে পারছেন কিনা। ধর্মের নামে যারা বাণিজ্য করছে, এরকম কিছু বিষয় আসে আপনার নজরে পড়লে আপনাকে কিন্তু বলতে হবে। ইউটিউবে এখন এই বিষয়গুলো সয়লাভ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু পরীক্ষক যা জানতে চান সে সম্পর্কে কিন্তু আপনাকে নির্দিষ্ট করে উপস্থাপন করতে হবে। এখন আব্দুল মজিদ আছেন, এখানে খালেক ব্যাপারী আছেন,
এর পাশাপাশি অন্য চরিত্র যারা, আপনি খেয়াল করবেন সৈয়দ ওয়ালিউল্লাহ তার রচনাশৈলীর মধ্যে দু ধরনের চরিত্র তৈরি করেন। এক ধরনের চরিত্র হচ্ছে যারা কিনা সমাজকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে সমাজকে শোষণ করতে চায়। সেখানে আব্দুল মজিদ আছেন, আমাদের খালেক ব্যাপারী আছেন, অর্থাৎ ধর্ম এবং পুঁজি শক্তি একত্রে কীভাবে মানুষকে শোষণ করছেন। এর আড়ালে অন্য যে সকল চরিত্র আছে যারা প্রতিবাদ করতে চায়, এই প্রতিবাদী চরিত্রগুলো লাল সাল উপন্যাসে কোন চরিত্রটি আছে, কিভাবে আছে, অন্য চরিত্রগুলোর ভূমিকা কী, সেই চরিত্রগুলোর সম্পর্কে ক্যারেক্টারাইজেশন যেটাকে বলা হয়, সেই ক্যারেক্টারাইজেশন সম্পর্কে ডিটেলস আপনাকে জানতে হবে। লাল সাল উপন্যাসের মধ্যে অসংখ্য বাক্য আছে, হ্যাঁ, প্রথম বাক্য কী, শেষ বাক্য কী, যে বিষয়গুলো আপনার মনে ধরে সেই বিষয়গুলো সম্পর্কে এরকম আপ টু ডেট থাকতে হবে। এখন আপনাদের সামনে একটি কবিতা নিয়ে আলোচনা করি। বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কবিতা বনলতা সেন। কেউ নাটোর থেকে গিয়েছেন, আপনাকে জিজ্ঞাসা করলো তাহলে নাটোর নিয়ে বিখ্যাত একটি কবিতা আছে বনলতা সেন। এই বনলতা সেন কবিতা ধরেই আপনাকে সেই বোর্ড শেষ করে দিতে পারে। এখন আপনি 10-15 মিনিট সেখানে থাকবেন, আপনাকে 10-15 মিনিট একটি কবিতা নিয়ে প্রশ্ন করা হবে, একজন কবিকে নিয়ে কী প্রশ্ন করা হবে, কী ধরনের প্রশ্ন করা হবে, এটি যদি আপনি আপনার চিন্তা চেতনার মধ্যে গুছিয়ে নিতে না পারেন, তাহলে কিন্তু আপনার পরীক্ষাটি ভালো হবে না। এখন আপনারা অবাক হতে পারেন যে একটি কবিতা থেকে 10-15 মিনিট প্রশ্ন কীরকম হতে পারে। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। মনে রাখবেন, পরীক্ষকগণ নিজেও জানেন না তা আপনাকে কি প্রশ্ন করবেন। অবস্থার প্রেক্ষিতে, ঘটনার প্রেক্ষিতে, তাৎক্ষণিক যে অবস্থার তৈরি হয়, সে অবস্থার প্রেক্ষিতে প্রশ্নের পরিবেশ তৈরি হয়। সেক্ষেত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার সুযোগ তৈরি হলো বোর্ডকে আপনার দিকে নিয়ে আসার। সে নিয়ে আমি পরে ব্যাখ্যা করছি। যেমন ধরুন, নাটোরের প্রসঙ্গে বনলতা সেন কবিতাটি আসলো। বনলতা সেন কবিতার 3টে স্তবক সেখানে আছে। সেখানে 1000 বছর ধরে পথ হাঁটিতেছি আমি পৃথিবীর পথে। আপনাদেরকে আমি কবিতাটি ধরেই দেখিয়ে দিচ্ছি ভাই কীভাবে প্রশ্ন হয়। যেমন কবিতাটি শুরুটা এরকম রয়েছে, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। আপনাকে প্রশ্ন করতে পারে 1000 বছর কেন বলা হলো, এখানে 1000 বছর বলতে কবি কী বোঝাতে চেয়েছেন। এই 1000 বছর মূলত বাংলা সাহিত্যের দীর্ঘদিনের পথ পরিক্রমার কথা কবি বোঝাতে হয়েছেন। বনলতা সেন কবিতার প্রত্যেকটি শব্দ থেকে আপনাকে প্রশ্ন করা হতে পারে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগর। এখন নিশ্চয়ই সিংহল সমুদ্র সম্পর্কে আপনাকে জেনে যেতে হবে। মালয় সাগর কোথায়, তার ভৌগোলিক অবস্থান সম্পর্কে আপনাকে জানতে হবে। বিম্বিসার অশোকের ধূসর জগতে, বিম্বিসা কি, অশোকের ধূসর জগৎ কি, সে সম্পর্কে জানতে হবে। তারপর কবি বলছেন আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। বিদর্ভ শব্দটির অর্থ কী, সেটি থেকে আপনাকে প্রশ্ন হতে পারে। তারপর কবি বলছেন আমি ক্লান্ত প্রাণাক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমাদের এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। দেখুন, এখানে আপনাদের একটা অন্য প্রসঙ্গে যাই। সেখানে যদি ওই বোর্ডের মধ্যে যদি ভাষাবিজ্ঞানের কোনো শিক্ষক থাকেন, উচ্চারণের শিক্ষক যদি থাকেন, এখানে আমরা বলছি সমুদ্র সফেন। এখন বানান হচ্ছে দন্ত স দিয়ে, সফেন। এখন দন্তের শকে কেন আমরা স বলছি, এই নিয়েও কিন্তু আপনাকে প্রশ্ন করা হতে পারে যে অনেক সময় দন্তের শয়ের উচ্চারণ সয়ের মতো কেন হয়, এই নিয়েও কিন্তু আপনাকে প্রশ্ন করা হতে পারে। স্নান, বানানটা হচ্ছে স্নান, আমরা বলছি স্নান, কেন এরকম হচ্ছে সেটা নিয়েও প্রশ্ন করা হতে পারে। আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এখানে এই বনলতা সেন প্রসঙ্গ কেন এসছে, এত জায়গা থাকতে কেন নাটোরের কথা বলা হচ্ছে, এসব নিয়ে প্রশ্ন করা হতে পারে। এখন দ্বিতীয় স্তবকে আছে চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখতার শ্রাবস্তির কারুকার। এই শ্রাবস্তি কি, সে সম্পর্কে প্রশ্ন হতে পারে। আবার শেষে এই স্তবকের শেষে আছে পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। কবিতার সেন্স, লিটারেরি সেন্স সম্পর্কে যদি আপনি দুর্বল থাকেন, সে সম্পর্কে যদি আপনার সেন্সটা ভালো না থাকে, এই যে পাখির বাসা দিয়ে একটি অবতারণা করা হচ্ছে, সে নিয়ে প্রশ্ন হতে পারে। এত কিছু থাকতে কবি কেন বলছেন পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন? কোথায় পাখির নীর, সেটার সঙ্গে বনলতা সেন, এই বিষয়গুলো কিন্তু দারুণভাবে আপনাকে বোর্ডের মধ্যে আপনার সামনে ঘোরাফেরা করতে হতে পারে। পরের স্তবকে আমরা যাচ্ছি সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো।
এখন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছন্দ অলঙ্কারের কোর্সটি সম্পর্কে যদি ভালো না জানেন, এখানে যদি আপনাকে প্রশ্ন করে শিশির তো দেখা যায়, শব্দ তো বোঝা যায় না, তাহলে কেন এখানে বলা হচ্ছে শিশিরের শব্দের মতো, তাহলে এটা কোন অলঙ্কার হচ্ছে? আমি উত্তরটি দিচ্ছি না, আপনাদেরকে খুঁজে নিতে হবে। এভাবে প্রশ্ন হতে পারে। সন্ধ্যা আসে, তারপর কি বলছে? পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। এখানে বলছে পাণ্ডুলিপি করে আয়োজন। কোন পাণ্ডুলিপি? কিসের পাণ্ডুলিপি? এখানে জোনাকি রঙে ঝিলমিলের বিষয়টা কি? নদী কিভাবে জীবনের সব লেনদেন ফুরায়, এই সম্পর্কে যাবতীয় বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন হতে পারে। পরবর্তীকালে এই সকল প্রশ্নের উত্তর কি সেসব নিয়ে আমরা একটি পর্ব করব, কিন্তু আজকে শুধু প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করছি। তার মানে আমরা একটি গল্প থেকে কীরকম প্রশ্ন হতে পারে সেটি নিয়ে আলোচনা করলাম। উপন্যাস থেকে কীরকম খুঁটিনাটি প্রশ্ন হতে পারে। আব্দুল মজিদ যখন কিনা মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করছে, কিভাবে প্রবেশ করছে, দৃশ্যটি কি ছিল, আমাদের জমিলাকে সে যখন বিয়ে করে নিয়ে আসলো, জমিলা কী রকম ব্যবহার করছে, রহিমা জমিলার তুলনা প্রতিতুলনা, মাজারের বর্ণনা, শালুর কাপড়টি কীরকম ছিল তার বর্ণনা, সংলাপ, যেমন লালসু উপন্যাস থেকে একটি প্রশ্ন করে দিতে পারে, প্রশ্ন হতে পারে এরকম, খেলোয়াড় নেই এখন তাহলে খেলবে কার সঙ্গে, এই চরিত্রটি কার মনস্তত্ত্ব প্রকাশ করছে, কোন ঘটনার প্রেক্ষিতে এই চরিত্রটি এই কথা বলছে, এই বিষয়গুলো সম্পর্কে ডিটেলস প্রশ্ন হতে পারে। তিনটি বিষয় নিয়ে মোটামুটি কবিতা, গল্প, আমরা আমাদের উপন্যাস থেকে কথা বললাম। নাটক থেকে ডিটেলস প্রশ্ন হতে পারে, নাটকের ডিসিকশনগুলো কীরকম হতে পারে, নীলদর্পণ নাটক প্রসঙ্গক্রমে আসতে পারে। বাংলা সাহিত্যের বিখ্যাত কবিতা, বিদ্রোহী কবিতা নিয়ে আপনাকে প্রশ্ন হতে পারে। তো নীলদর্পণ নাটক নিয়ে পড়ার সময় নীলদর্পণের ইতিহাস, নীল চাষের ইতিহাস, ব্রিটিশদের শাসন শোষণের ইতিহাস, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনাদের দারুণভাবে আপ টু ডেট থাকতে হবে। এখন আমরা ভাইবা বোর্ডের অন্যান্য যে বিষয়গুলো, সেসব বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। আপনাদের ভাইবা ফেস করার আগে কয়েকজন ব্যক্তিবর্গ সম্পর্কে খুব দারুণভাবে প্রস্তুতি নিতে হবে। মনে রাখবেন, বাংলা সাহিত্যকে যারা শাসন করছেন, অর্থাৎ বাংলা সাহিত্যে যাদের প্রভাব দারুণ, তাদের সম্পর্কে প্রস্তুতি নিতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সৈয়দ ওয়ালিউল্লাহ, আমাদের হাল আমলের শহীদুল জহির, এই সকল ব্যক্তিবর্গ, অর্থাৎ বাংলা সাহিত্যকে যারা নতুন কিছু দিয়েছেন, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর নতুন কিছু দিয়েছেন, নজরুল দিয়েছেন, বাংলা গদ্যের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমথ চৌধুরী, তারা কি কাজ করেছে, তাদের কি ভূমিকা, এই সম্পর্কে আপনাদের ডিটেলস ধারণা রাখতে হবে। আপনাদের আরেকটি কথা বলে রাখা দরকার, বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতে আমরা ভিন্ন ভাষার সাহিত্য পড়ি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শার্ল বদলেয়ার পড়ানো হয়, মার্কেস পড়ানো হয়, নিঃসঙ্গতার 100 বছর। বিদেশি সাহিত্য সম্পর্কে আপনাদের কিছু ধারণা রাখতে হবে। আপনাদের আরেকটি বিষয় সম্পর্কে বলে রাখি, আরেকটি বিষয় সম্পর্কে দারুণভাবে প্রস্তুতি নিতে হবে। আমাদের 47 পরবর্তী বাস্তবতা থেকে শুরু করে 71 পেরিয়ে পরবর্তীকালে বাংলাদেশের জন্য, বাংলা ভাষার জন্য যারা ভূমিকা রেখেছেন, তাদের সম্পর্কে দারুণভাবে প্রস্তুতি নিতে হবে। এ সম্পর্কে কেন বললাম? বাংলা ভাষা ও সাহিত্যের বাংলা ভাষা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস অথবা মুক্তিযুদ্ধের সাহিত্য সংক্রান্ত একটি কোর্স প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে রয়েছে। ফলে সেখানে প্রাসঙ্গিকভাবে মুক্তিযুদ্ধ আসলে বঙ্গবন্ধু আসবেন, ভাষা আন্দোলনের প্রসঙ্গে ভাষা শহীদদের কথা আসবে, বঙ্গবন্ধুকে নিয়ে কোন ধরনের সাহিত্য রচিত হয়েছে বা হচ্ছে সে সম্পর্কে ডিটেলস ধারণা রাখতে হবে। এই মুহূর্তে আমার মনে পড়ছে, বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত একটি কবিতা লিখেছেন নির্মলেন্দু গুণ, স্বাধীনতার শব্দটি কিভাবে আমাদের হলো, সেখানে বঙ্গবন্ধুকে কিভাবে উপস্থাপন করা হয়েছে সে সম্পর্কে ধারণা রাখতে হবে। অর্থাৎ ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, স্বাধিকার আন্দোলন, এই সংক্রান্ত যে সকল বিষয় আমাদের সামনে এসেছে, সে সকল বিষয় নিয়ে আপনাদের প্রস্তুতি রাখতে হবে। আমাদের ইতিহাস সংশ্লিষ্ট কিছু টেক্সট আমাদের আছে, যেমন 69-এর গণ অভ্যুত্থান নিয়ে আমাদের আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই, অর্থাৎ ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত যে সকল বিখ্যাত সাহিত্যকর্ম আছে, এসব সম্পর্কে আপনাদের আপ টু ডেট থাকতে হবে।
বিখ্যাত একটি উপন্যাস প্রদর্শে প্রাকৃতজন শওকত আলীর। এই উপন্যাসটি যে সময়কে প্রতিনিধিত্ব করছে, এটি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সময়। মুসলমানদের আগমন ঘটছে, লক্ষণ সেনের পরাজয় ঘটছে, সে সময় আর্য অনার্যদের সংঘাত, সেই সময়ের অর্থনৈতিক বাস্তবতা, সাংস্কৃতিক বাস্তবতা, দারুণ কিছু বিষয় সেখানে উপস্থাপিত হয়েছে। এই সংক্রান্ত বিষয় সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে। আর কিছু বিষয় অর্থাৎ কিছু আন্দোলন বাংলা সাহিত্যকে, বাংলা ভাষা, বাংলার ইতিহাসকে দারুণভাবে সমৃদ্ধ করেছে। 1905-এর বঙ্গভঙ্গের রদের পর প্রথম বিশ্বযুদ্ধের সময়ে আমাদের মুসলিম বাঙালি সমাজে দারুণ একটি অভিঘাত তৈরি হয়েছে। এই অভিঘাতের প্রেক্ষিতে শিক্ষাগোষ্ঠী, কমরেড মুজাফফর আহমদগণ, কবি কাজী নজরুল ইসলামগণ তারা কি করছেন, কোন পত্রিকায় লিখেছেন, সেখানে বুদ্ধির মুক্তি আন্দোলন যে সংগ্রাম, মুসলিমদের আধুনিক হওয়ার যে প্রচেষ্টা, শিক্ষার প্রতি তাদের যে আগ্রহ, এই সংক্রান্ত কিছু বিষয় সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে। অর্থাৎ আমাদের আন্দোলন সংগ্রামে যে তত্ত্ব, যে ইতিহাস, যে সকল পত্রিকা, সংগ্রামমুখর বাস্তবতা আমাদের সাহিত্যে স্থান পেয়েছে, এ সম্পর্কে আপ টু ডেট থাকতে হবে। আপনাদের আরেকটি বিষয়ের অবতারণা করি। আপনি পূর্বতন কোনো প্রতিষ্ঠানে যদি চাকুরি করে থাকেন, সে চাকরির সূত্রে আপনার প্রশ্ন হতে পারে। যেমন ধরুন, কেউ পত্রিকায় চাকরি করতেন, আপনার ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কোন পত্রিকা চাকরি করতেন, আপনি নাম বললেন, সেই পত্রিকা ধরেই কিন্তু আপনাকে প্রশ্ন হতে পারে বা ভারতবর্ষের প্রথম পত্রিকা কি, বেঙ্গল গেজেট থেকে শুরু করে, সমাচার দর্পণ থেকে শুরু করে, সংবাদ কৌমুদী থেকে শুরু করে সেই সময়ের অসংখ্য পত্রপত্রিকা সম্পর্কে ধারণা রাখতে হবে। আমাদের ব্রিটিশ শাসনামলে এই বাংলায় কোন কোন পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের চিন্তা চেতনার সংস্কৃতির ক্ষেত্রে, এই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। অর্থাৎ কোথা থেকে কিভাবে প্রশ্ন হবে আপনি নিজেই জানেন না, কিন্তু মনে রাখবেন আপনার ভাইবায় সেই সকল প্রশ্ন করা হবে যে সকল প্রশ্ন আমাদের, যে সকল ঘটনা, যে সকল বিষয়, যে সকল বাস্তবতা আমাদের চারপাশে রয়েছে এবং সকলেই জানেন, সকলেই অবগত আছেন, এরকম বিষয়ের প্রস্তুতি আপনাকে বেশি করে নিতে হবে। কেন এই কথা বললাম? সকলেই যেটা জানে সেটাই জনপ্রিয় প্রশ্ন। এখন প্রশ্ন হলো বোর্ডের মধ্যে সেই প্রশ্নের উত্তর তাৎক্ষণিকভাবে আপনার মনে পড়ছে কিনা, সেটাই গুরুত্বপূর্ণ। এর জন্য আপনাদের কি করতে হবে? আপনাদের বারংবার কনভারসেশনের মধ্যে যেতে হবে, গ্রুপ স্টাডির মধ্যে যেতে হবে, প্রতিনিয়ত প্রশ্নের ভিতর দিয়ে যেতে হবে। বন্ধুবান্ধবীদের মধ্যে প্রশ্ন নিয়ে আপনাদের এক প্রকার প্রতিযোগিতামূলক আচরণ করতে হতে পারে। আপনি প্রশ্ন করলেন, তারা প্রশ্ন করলো, এই প্রশ্নের ভিতর দিয়ে কমন জনপ্রিয় বিষয়গুলো থেকেই বিশেষ ভাইবা থেকে শুরু করে, সরকারি চাকরির ভাইবা থেকে শুরু করে প্রশ্ন হতে পারে। এখন আলোচনার শেষ দিকে আমাদের বিশেষ ভাইবা বাংলার ম্যানার নিয়ে কিছু আপনাদের কথা বলি, যেটি আমাদের অবজারভেশনে চলে এসছে। এই কথাটি শুধুমাত্র বিশেষ ভাইবা নয়, যে কোনো ভাইবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, আপনি যখন কিনা একটি বিশেষ ভাইবা বা যে কোনো চাকরির ভাইবা আপনি প্রবেশ করতে যাচ্ছেন, সেখানে খেয়াল করবেন সদস্য কতজন, 3 জন হতে পারে, 4 জন হতে পারে। আপনাকে বোর্ডের প্রত্যেক সদস্যের প্রতি সমান মনোযোগী হতে হবে। আপনাকে আত্মবিশ্বাস নিয়ে ঋজু ভঙ্গিতে বসতে হবে। আপনাকে প্রত্যেকের চোখের দিকে তাকিয়ে আপনাকে কথা বলতে হতে পারে এবং প্রত্যেককে সমান মনোযোগ দিতে হবে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বোর্ডের মধ্যে অবশ্যই হাসি মুখে থাকবেন। মনে রাখবেন, বোর্ডের মধ্যে অন্তত একজন সদস্য থাকবেন যিনি আপনাকে সাহায্য করার চেষ্টা করবেন। এই সুযোগটুকু কাজে লাগিয়ে বোর্ডকে আপনি আপনার দিকে ঘুরিয়ে নিতে পারেন। সেটি কীরকম? আপনি যে বিষয়টি জানেন, যে বিষয় সম্পর্কে আপনার ভালো প্রস্তুতি, সেটি যদি কোনোভাবে আপনার জানানোর সুযোগ থাকে, আপনি এই সুযোগটি গ্রহণ করবেন। বোর্ড যদি রিল্যাক্স মোডে থাকেন, আপনাকে শুরুতেই প্রশ্ন করে বলতে হতে পারে আপনার কোন বিষয়ে ভালো প্রস্তুতি, কিংবা বাংলা সাহিত্যের কোন ব্যক্তিত্বকে আপনার খুবই ভালো লাগে। একটি কথা বলে রাখি, কখনো যদি বোর্ডে আপনি বুঝে যান আপনার নিজ এলাকার কোনো পরীক্ষক রয়েছেন কিংবা নিজ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক রয়েছেন, তাৎক্ষণিকভাবে সেখানে উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। সেখানে সেই শিক্ষক, সেই পরীক্ষক আপনাকে দেখে তিনিও একটি চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে যান। অন্যান্য পরীক্ষকবৃন্দর সামনে তিনি চাইবেন যে এই শিক্ষার্থী যাতে সেই বিশ্ববিদ্যালয়ের কিংবা সেই এলাকার
মুখ উজ্জ্বল করে। ফলে আপনার সেই মুহূর্তে উল্লসিত হওয়ার কোনো কারণ নেই, বরং আন্তরিকতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে আপনাকে সেই প্রশ্নের উত্তরগুলো দিতে হতে পারে। অনেকে বোর্ডে নারী শিক্ষকগণ থাকেন, তারা নারী শিক্ষকগণের দিকে তাকান না। এটি কিন্তু আপনার জন্য একটি মাইনাস মার্কিং। যেই হোক নারী শিক্ষক তোকে, তিনি তো আপনাদের অভিভাবক সমতুল্য, তাদের দিকে তাকিয়ে কথা বলতে হবে। অনেক সময় কিছু এম্বারেসিং সিচুয়েশন তৈরি হতে পারে প্রশ্নে। সাহিত্যে যৌনতা নিয়ে কোনোভাবে যদি প্রসঙ্গ এসে যায়, সেখানে সাহিত্যের শিক্ষার্থী হিসেবে আপনার লজ্জিত হওয়ার কোনো কারণ নেই। প্রসঙ্গক্রমে রাতভর বৃষ্টি, আমি কিন্তু লেখকের নাম বললাম না, আপনাকে খুঁজে নিতে হবে। রাতভর বৃষ্টি উপন্যাসটির মধ্যে কোন ধরনের বাস্তবতা রয়েছে, সাহিত্যে কেন এই বিষয়টির আমদানি হলো, কোন তত্ত্বের ভিত্তিতে হলো, এই বিষয় সম্পর্কে কিন্তু আপনাদেরকে ওয়াকিবহাল থাকতে হবে। কিছু বিষয় সম্পর্কে শুধুমাত্র ভাইবা নয়, বাংলা সাহিত্যের শিক্ষার্থী হিসেবে কিছু বিষয়ের প্রস্তুতি নেওয়া খুবই জরুরি। আমাদের মিথোলজি, রামায়ণ, মহাভারত, ইলিয়ড, ওডিসি, এই বিষয়গুলো সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা রাখতে হবে। সমসাময়িক কবি সাহিত্যিকগণ যারা প্রতিনিধিত্ব করছেন, এই মুহূর্তে হুমায়ুন আহমেদ থেকে শুরু করে সৈয়দ শামসুল হক থেকে শুরু করে যারা আছেন, বাংলা সাহিত্যকে দারুণ কিছু দিয়েছেন, তাদের জনপ্রিয় রচনাগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। আমাদের ফোকলোর কেন্দ্রিক কিছু বিষয় আশয় আছে, আমাদের নৃতাত্ত্বিক কিছু সাহিত্য আছে, ময়মনসিংহ গীতিকা থেকে শুরু করে ফোকলোর কেন্দ্রিক যে সকল সাহিত্য আমরা পাই না কেন, সব কিছু সম্পর্কে আপনাদের পরিচ্ছন্ন ধারণা থাকতে হবে। আপনাদের নারী, বিশেষত এটি একটি ফেমিনিজমের দৃষ্টিকোণ থেকে নারী সাহিত্য নিয়ে একটি নতুন ধারা তৈরি হয়েছে। নারীদের সাহিত্য, নারী সাহিত্য, নারীদের জীবন দৃষ্টি, সেটি রবীন্দ্রনাথ থেকে শুরু করে, রবীন্দ্রনাথের 1 নম্বর গল্প থেকে শুরু করে, ল্যাবরেটরি গল্প থেকে শুরু করে হাল আমলে তসলিমা নাসরিন পর্যন্ত আপনাদের বোর্ডের বিষয় হতে পারে। অর্থাৎ আমাদের যেদিন থেকে বাংলায় কথা বলতে শিখেছি, সেদিন থেকে শুরু করে আপনি যেদিন বোর্ডে যাচ্ছেন, সেই দিন পর্যন্ত যত বিষয় আছে, সমস্ত বিষয় আপনার প্রস্তুতির মধ্যে রাখতে হবে। এখন কিভাবে এই প্রস্তুতি সম্ভব? একভাবেই সম্ভব, বিষয়টাকে ভালোবাসা, বিষয়টাকে চর্চার ভেতর দিয়ে নিয়ে যাওয়া, বিষয়টাকে আত্মস্থ করা। আপনি কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের সিলেবাসগুলোতে যখন আপনি পরীক্ষাগুলো, বিভিন্ন সেমিস্টার বা ইয়ার ভিত্তিক পরীক্ষাগুলো দিয়ে যাচ্ছেন, ফাঁকির ভিতর দিয়ে যাবেন না। কারণ ছোট ছোট প্রস্তুতি আপনাকে দারুণভাবে মানসিক, মনস্তাত্ত্বিক, মননশীল একজন মানুষ হিসেবে তৈরি করবে। আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমি নিশ্চিতভাবে জানি ভাইবায় যে সকল প্রশ্ন করা হয় বা যে সকল বিষয় উপস্থাপন করা হয়, সর্বাংশে সে সকল বিষয় এই স্বল্প আলোচনার মধ্যে উপস্থাপন করা সম্ভবপর নয়। তারপরও কথকের জার্নালের পক্ষ থেকে আমরা চেষ্টাটুকু করলাম। আপনারা যারা কষ্ট করে শুনলেন কিংবা ভবিষ্যতে শুনবেন, কোনোভাবে যদি আমাদের এই আলোচনাটুকু আপনাদের সাহায্য করতে পারে, তাহলে আপনারা নিজেদের ধন্য মনে করব। প্রয়োজন যদি হয় পরবর্তীতে আবারও আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনার অবতারণা রাখব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কথকের জার্নালের সঙ্গেই থাকুন। বাংলা ভাষার জয় হোক, বাংলা সাহিত্যের জয় হোক।